হ্যাঁ, এই ক্লাসেও আমরা একটা গুরুত্বপূর্ণ প্যাসেজকে ট্রান্সলেট করব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্যাসেজ। এটা কিন্তু আমাদের এসেছিল পিএসসি ক্লার্কশিপ মেইনস 2002। তো আগের দিনের লাস্ট প্যাসেজটাও কিন্তু আমরা 2002-এর প্যাসেজ করেছি। এটাও হচ্ছে 2002 সালের, কারণ দুটো শিফটের কোয়েশ্চেন। বুঝতেই পারছো, প্রত্যেকটা লাইন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা লাইন থেকে বহু নতুন নিয়ম বা ইনফরমেশন তোমরা কিন্তু পাবে। তাই বলবো শেষ পর্যন্ত ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখো, আর এভাবেই রেগুলার ক্লাস করে যাও। যেভাবে তোমরা কমেন্ট করছো আমি বুঝতে পারছি তোমরা কিন্তু পিএসসি ক্লার্কশিপ মেইন নিয়ে বা মিসলেনিয়াস মেইন নিয়ে, মানে মেইন নিয়ে, ডেসক্রিপটিভ রাইটিং নিয়ে বা লেখা শেখা নিয়ে তোমরা কিন্তু খুব সিরিয়াস। তো আমারও খুব ভালো লাগছে তোমাদের প্রত্যেকের কমেন্ট থেকে। ক্লাস ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। প্রত্যেকটা লাইন তোমাদের যদি নিজের মতো করে লিখতে ইচ্ছে হয় বা লিখে থাকো বা মনে হয় যে লিখতে পারবে, অবশ্যই লিখতে পারবে। নতুনভাবে লিখে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আমি রিপ্লাই দেবো প্রত্যেকের। আর সবাইকে যেটা আগের দিনও আমি বলেছি বা প্রত্যেক দিন বলি, যে প্রত্যেক দিন ক্লাস করার পরে তোমার লাস্ট কাজ যেটা হবে সেটা হচ্ছে নিজে কিন্তু একবার নিজে থেকে লেখার চেষ্টা করবে। কারণ কত দূর তোমার মাথা থেকে বেরোচ্ছে, কতটা তুমি সাবলীল হচ্ছ বা হয়েছো, এটা কিন্তু দেখাটা গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছো? কারণ পরীক্ষার হলে, এক্সাম হলে কিন্তু আলটিমেটলি তোমাকে লিখতে হবে। তো ক্লাস করার পরে আমি বলবো অবশ্যই কিন্তু নিজে একবার হলেও কিন্তু প্র্যাকটিস করবে প্রত্যেক দিন। ক্লিয়ার? আর বইয়ের কথা বলি, বই সেটা অবজেক্টিভ বা ডেসক্রিপটিভ হোক, তোমাদের কিন্তু প্রত্যেকটা ক্লাসের ওপরে মানে প্রত্যেকটা ভিডিওর ওপরে কিন্তু একটা সাজেশন আসবে, বইয়ের সাজেশন। ওখান থেকেও তোমরা দেখতে পারো, বা বিংলিশ চ্যানেলে গিয়ে ভিজিট শপ বলে একটা অপশন আছে, ওখানে গিয়েও কিন্তু তোমরা বইগুলো দেখতে পারো। তোমাদের জন্য কিন্তু খুব সুন্দর করে আমি বাছাই করে বইগুলো সিলেক্ট করেছি, তোমরা চাইলে কিন্তু দেখতে অবশ্যই পারো। তো ফার্স্ট লাইনে আমরা চলে যাব, কি বলছে দেখে নাও। ফার্স্ট লাইন, হ্যাঁ, এটা কিন্তু আমাদের 15 নাম্বার ক্লাস, ডেসক্রিপটিভ রাইটিং নয়, ট্রান্সলেশনের কিন্তু আমাদের 15 নাম্বার ক্লাস। ক্লিয়ার? তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। হ্যাঁ, ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো। বলছে ফার্স্ট কোয়েশ্চেন না, ফার্স্ট লাইন বলছে রবীন্দ্রনাথ বাংলার সর্বশ্রেষ্ঠ কবি। তাহলে রবীন্দ্রনাথ, একদম ইজি লাইন, মানে বলতে চাইছে রবীন্দ্রনাথ হচ্ছেন ভারতের নয় আর কি, এখানে যেটা বলতে চাইছেন বাংলার, মানে বেঙ্গলের সর্বশ্রেষ্ঠ কবি। তাহলে দেখো এই বাক্যের মধ্যে কি আছে, রবীন্দ্রনাথ নামটা প্রথমে আমাদের রয়েছে, ফার্স্ট রয়েছে হচ্ছে রবীন্দ্রনাথ, তাই তো, রবীন্দ্রনাথ। ক্লিয়ার? ফার্স্ট রয়েছে রবীন্দ্রনাথ, তারপরে রয়েছে বাংলার মানে বাংলাতে বলছে কিন্তু, তার মানে জায়গার নাম বলছে ইন বেঙ্গল দেবো, ইন BENGAL, ইন বেঙ্গল। আর কি বলছে সর্বশ্রেষ্ঠ, মানে কি সর্বশ্রেষ্ঠ মানে গ্রেটেস্ট, সুপারলেটিভ ডিগ্রি কিন্তু, গ্রেট মানে শ্রেষ্ঠ, আর গ্রেটেস্ট সর্বশ্রেষ্ঠ, সুপারলেটিভ ডিগ্রি, GREATEST, গ্রেটেস্ট। আর কবি মানে কি, কবি মানে হচ্ছে পোয়েট। ক্লিয়ার? এই হচ্ছে এই বাক্যটির মেন বিষয়বস্তু। আর সুপারলেটিভ ডিগ্রির আগে কিন্তু আমাদের কি বসবে, ডেফিনিট আর্টিকেল দা বসবে, দ্য গ্রেটেস্ট পোয়েট। ক্লিয়ার? এবার কিন্তু আমরা চলে যাব, আর এইখানে বেঙ্গলের ইন বেঙ্গল লিখেছো, আমরা কিন্তু অফ বেঙ্গলও লিখতে পারি, কোনো সমস্যার কিছু নেই। ঠিক আছে? রবীন্দ্রনাথ ইজ দ্য গ্রেটেস্ট পোয়েট ইন বেঙ্গল বা অফ বেঙ্গল, যেটা এখানে বলতে চেয়েছে, কোনো সমস্যার কিছু নেই যে ইন দেবো অফ দেবো, কোনো বিষয় নেই। অফ দিলে কী হবে, র বা এর বোঝাবে। ঠিক আছে? এবার যাব নেক্সট নয়, লাইনটা সুন্দর করে লিখে দিই, একবার সুন্দর করে আমরা লিখে নিই কী বলছে দেখে নাও। ক্লিয়ার? তো কী বলছে দেখো, বলছে রবীন্দ্রনাথ, তো আমরা লিখি রবীন্দ্রনাথ, RABINDRANATH, রবীন্দ্রনাথ ইজ, হয় বা হন, দ্য গ্রেটেস্ট, GREATEST, দ্য গ্রেটেস্ট পোয়েট, POET, গ্রেটেস্ট পোয়েট অব, কিসের অব, হচ্ছে বেঙ্গল, BENGAL, ফুল স্টপ। ক্লিয়ার? তো এই হচ্ছে এই বাক্যটা, রবীন্দ্রনাথ ইজ দ্য গ্রেটেস্ট পোয়েট অফ বেঙ্গল। ক্লিয়ার? কারো কোনো সমস্যা থাকলে, যদি কেউ অন্যরকমভাবে লিখতে চাও, কোনো সমস্যা কিন্তু হবে না, তো অবশ্যই কমেন্ট করবে। এবার আমরা নেক্সট সেন্টেন্সে চলে যাব, কি বলছে আমরা দেখে নেবো। নেক্সট সেন্টেন্স কি বলছে দেখো। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা কিন্তু আগে দেখে নেব, অবশ্যই দেখে নেব কি বলছে। হ্যাঁ, কি বলছে দেখো, বলছে শুধু বাংলাদেশের কেন, মানে শুধু বাংলাদেশের কেন, তিনি সর্বদেশের ও সর্বকালের শ্রেষ্ঠ কবিদের মধ্যে অন্যতম। এখানে বাংলাদেশের, বেঙ্গল, আমি বাংলাদেশ মানে বলতে চেয়েছে বাংলাদেশ, তোমরা বেঙ্গল বাংলাদেশও লিখতে পারো, যেহেতু প্রথম লাইনে বেঙ্গল বলেছে আমি কিন্তু বেঙ্গল লিখেছি। ক্লিয়ার? তো এখানে বলছে যে শুধু বাংলাদেশের কেন, বাংলাদেশ মানে বাংলাদেশ, বুঝতে পারছো, কেন তিনি সর্বদেশের ও সর্বকালের শ্রেষ্ঠ কবিদের মধ্যে অন্যতম। ক্লিয়ার? তো এবার বিষয়বস্তুটা দেখো, আমরা কিন্তু আস্তে আস্তে একটুখানি
একটুখানি পুরো বিষয়টাকে পুরো লাইনটাকে একটু ভেঙে নেবো। ক্লিয়ার? বলছে কি শুধু বাংলাদেশের কেন, এই অংশটুকুকে যদি আমরা লিখি শুধু বাংলাদেশের কেন, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? শুধু বাংলাদেশের কেন। যে হোয়াই, কেন বললে আমরা লিখবো হোয়াই, কেন শুধুমাত্র মানে অনলি, হোয়াই অনলি। রবায়ের বললে কি হয়? বাংলাদেশের বলেছে, বাংলাদেশের, রবায়ের তাহলে অব, হোয়াই অনলি অব বাংলাদেশ, BANGLADESH। ক্লিয়ার? তাহলে হোয়াই অনলি অফ বাংলাদেশ, এই হচ্ছে কিন্তু এই অংশটুকুর ট্রান্সলেশন। হোয়াই অনলি অফ বাংলাদেশ, শুধু বাংলাদেশের কেন। তিনি মানে কি? তিনি মানে হচ্ছে আমাদের হি, রবীন্দ্রনাথ। ক্লিয়ার? সর্বদেশের রবায়ের বলছে, তাহলে আমি কি দেবো? সর্বদেশের মানে আমরা কিন্তু ভাঙছি। ক্লিয়ার? তো কোনো সমস্যা নেই। অব, রবায়ের বললে অব অল দ্য কান্ট্রিজ, COUNTRIES, অব অল দ্য কান্ট্রিজ, ও সর্বকালের, অ্যান্ড অল দ্য টাইম, অ্যান্ড অল দ্য, সর্বকাল মানে এখানে সময় বলছে, অল দ্য টাইম। কি লিখলাম ভালো করে দেখে নাও। হোয়াই অনলি বলছে, হোয়াই অনলি অফ বাংলাদেশ, শুধু বাংলাদেশের কেন। তিনি মানে কি? তিনি মানে হচ্ছে হি। সর্বদেশের মানে অফ, রবায়ের বলে অফ অল দ্য কান্ট্রিজ, প্লুরাল কিন্তু, কান্ট্রি নয়, কান্ট্রিজ। অ্যান্ড এবং, ও মানে এবং, সর্বকালের, আবার রবায়ের বলছে মানে এই একবার অফ দিয়েছি মানে এর অ্যান্ড দিয়ে যুক্ত করছি, বুঝতে পারছো? অ্যান্ড দিয়ে দুটো নাউন যুক্ত করছি, একবার প্রিপোজিশন দিলেই হয়ে যাবে। অফ অল দ্য কান্ট্রিজ অ্যান্ড অল দ্য টাইম, সর্বকালের। এবার কি বলেছে দেখো, শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ বলে না কিন্তু, শ্রেষ্ঠ, গ্রেট হবে, গ্রেট, কবিদের মধ্যে অন্যতম। তাহলে কবিদের মধ্যে অন্যতম, এটা তোমাদের বোঝাতে গেলে আমাকে একটু বোঝাতে হবে। সেটা কি? ধরো আমি বলি না যে সে ক্লাসের ভালো ছেলেদের মধ্যে একজন, আমরা ডিগ্রি করতে গিয়ে বলি না সে ক্লাসের সব থেকে ভালো ছেলেদের মধ্যে একজন। এই বাক্যটাকে আমরা কিভাবে ট্রান্সলেট করি? দেখো এই বাক্যগুলোকে আমরা কিভাবে ট্রান্সলেট করি। আমি বললাম যে শি ইজ ওয়ান অফ দ্য, আমরা কিন্তু এটা আনি, ওয়ান অফ দ্য, অনেকের মধ্যে একজন বললে ওয়ান অফ দ্য, ঠিক আছে। আর ওয়ান অফ দ্য, সাম অফ দ্য, মেনি অফ দ্য, এভরি অফ দ্য, ফিউ অফ দ্য, নান অফ দ্য, নিদার অফ দ্য, এদের পরে যে নাউনটা বসে সেটা কিন্তু প্লুরাল হয়। আমরা গ্রামারের ক্লাসে প্রচুরবার কিন্তু প্রত্যেকবার আলোচনা করি, প্রতিটা ক্লাসেই প্রায়। তো শি ইজ ওয়ান অফ দ্য, শি একটা মেয়েকে দিয়ে আমি বলছি, শি ইজ ওয়ান অফ দ্য বেস্ট, BEST, বেস্ট সুপারলেটিভ ডিগ্রি, তাহলে শি ইজ ওয়ান অফ দ্য বেস্ট গার্লস, GIRLS। তাহলে দেখো এই ওয়ান অফ দ্যার পরে নাউনটা কিন্তু প্লুরাল হলো, শি ইজ ওয়ান অফ দ্য বেস্ট গার্লস ইন দ্য স্কুল বা ক্লাস। আমি এখানে স্কুল লিখে দিলাম, যে স্কুলের যে বেস্ট গার্লগুলো আছে, বেস্ট গার্ল মেয়েগুলো আছে, তার মধ্যে একজন হচ্ছে এই মেয়েটা, শি, ঠিক আছে। ওকে, কোনো সমস্যার কিচ্ছু নেই। তাহলে শি ইজ ওয়ান অফ দ্য বেস্ট গার্লস ইন দ্য স্কুল, শি ইজ ওয়ান অফ দ্য ব্রেভ, শি ইজ ওয়ান অফ দ্য ব্রেভেস্ট মেন ইন দ্য ভিলেজ, ভিলেজের যে সমস্ত সব থেকে সাহসী মানুষগুলো আছে তার মধ্যে একজন সে, ঠিক আছে। শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল, শি ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল গার্লস ইন দ্য টাউন, শি ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল গার্লস ইন দ্য টাউন। এই টাউনের, এই শহরের সব থেকে সুন্দরী যে মেয়েগুলো আছে তার মধ্যে একজন হচ্ছে শি, বুঝতে পারছো? তো এই হচ্ছে কিন্তু এইভাবেই বাক্যটা লিখতে হয়। তাহলে আমাদের এখানে কি বলেছে দেখো, বলেছে শ্রেষ্ঠ কবিদের মধ্যে একজন, শ্রেষ্ঠ কবি, গ্রেট যে পোয়েটস আছে, গ্রেট পোয়েটস তাদের মধ্যে অন্যতম মানে একজন, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? ঠিক এই লাইনটার মতনই আমরা লিখতে পারি, এই লাইনটার মতনই আমরা লিখতে পারি যে রবীন্দ্রনাথ, তাহলে দেবো কি হি ইজ ওয়ান অফ দ্য, হি ইজ ওয়ান অফ দ্য গ্রেট, GREAT, গ্রেট পোয়েটস, কিন্তু পোয়েটের সঙ্গে এস দেবো কারণ কি ওয়ান অফ দ্যার পরে নাউনটা প্লুরাল, তাহলে হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস, হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস। এবার কি বলেছে? হ্যাঁ, মধ্যে শ্রেষ্ঠ কবিদের মধ্যে অন্যতম। এবার ওই সর্বকালের এর সঙ্গে যোগ করবো, অফ অল দ্য কান্ট্রিজ অ্যান্ড অল দ্য টাইম, তাহলে হি ইজ ওয়ান অফ দ্য গ্রেট পোয়েটস। এই হচ্ছে ফুল স্টপ। ক্লিয়ার? বুঝতে পেরেছো? অনেকের মধ্যে অন্যতম, অনেকের মধ্যে একজন, এরকম বললে ওয়ান অফ দ্য আনতে হবে, বুঝতে পেরেছো? আর বিখ্যাত সব শুধুমাত্র শ্রেষ্ঠ বলেছে বলে গ্রেট, কিন্তু গ্রেটেস্ট কিন্তু আমরা এখানে আনবো না, সব সর্বশ্রেষ্ঠ বলেনি, শুধুমাত্র শ্রেষ্ঠ বলেছে। ক্লিয়ার? এবার তাহলে আমরা কিন্তু এই বাক্যটার ট্রান্সলেশনে চলে যাই, কি বলছে আমরা কিন্তু একটু দেখে নিই, সুন্দর করে দেখবো, কোনো চাপের কিচ্ছু নেই। দেখো কোনো কঠিন কিছু আসছে না। এইভাবে যদি আমরা সুন্দর করে আস্তে আস্তে পুরো ভেঙে নিজেদের মতো করে সুন্দর করে ব্যাপারটাকে ইজি করি, তাহলে কিন্তু আমাদের লেখাটা অনেক বেশি সুন্দর হবে, ক্লিয়ার, সোজা হবে।
তো কি বলছে একটু দেখে নেবো। এইভাবে কিন্তু বাড়িতেও যখন তোমরা প্র্যাকটিস করবে এইভাবে আমি বলবো প্রত্যেকটা ওয়ার্ডকে আগে ভেঙে নেবে, বাক্যটাকে আগে বুঝে নেবে, বুঝতে পেরেছো? প্রথমে শুরু করেই একদম প্রথম লাইন থেকে শুরু করছে, ভুল হয়ে যাবে। আগে বাক্যটা পড়ে নিয়ে বুঝে নিয়ে নিজের মতো করে নিয়ে কী কী ওয়ার্ড আমি ইউজ করতে পারি, কী রকমভাবে লিখতে পারি, তারপরে লিখবে। ক্লিয়ার? তাহলে প্রথমে কী বলছে দেখে নেবো, শুধুমাত্র বাংলাদেশের কেন, তাহলে হোয়াই অনলি অফ বাংলাদেশ, BANGLADESH। ক্লিয়ার? ওয়াই অনলি অফ বাংলাদেশ, শুধুমাত্র বাংলাদেশের কেন, রবায়ের বলেছে বলে আমরা কিন্তু অব লিখলাম। ক্লিয়ার? ওয়াই অনলি অফ বাংলাদেশ, তিনি সর্বদেশের ও সর্বকালের শ্রেষ্ঠ কবিদের মধ্যে একজন। তাহলে এই সর্বদেশের আর সর্বকালের এটা আমরা পরে লিখব। তিনি হন, তাহলে হি কালিটা আমরা চেঞ্জ করে নিই, তিনি হন, হি ইজ ওয়ান অফ দ্য, এবার লিখলাম সর্বকালের শ্রেষ্ঠ কবিদের মধ্যে একজন, তাহলে হি ইজ ওয়ান অব দ্য গ্রেট, GREAT, হি ইজ ওয়ান অফ দ্য গ্রেট পোয়েটস, একটু আগে আমরা যেটা লিখলাম দেখো, পোয়েটের সঙ্গে এস দেবো, কারণ ওয়ান অফ দ্য রয়েছে, ওয়ান অফ দ্যার পরে নাউনটা প্লুরাল হয়। তাহলে হি ইজ ওয়ান অফ দ্য গ্রেট পোয়েটস অব, এবার দেবো সর্বদেশের সর্বকালের, অল দ্য, অফ কালি চেঞ্জ করে নিই, অফ অল দ্য countries, COUNTRIES, of all the countries and all the time, clear? all the time, TIME। তাহলে দেখো তিনটে পার্টে আমরা বাক্যটাকে লিখলাম, কোনো সমস্যার কিছু নেই। তাহলে দেখো, আচ্ছা বাংলা দেখার দরকার নেই, বাংলাটা আমরা দেখেছি। হ্যাঁ, কি বলছে দেখে না, বলছে হোয়াই অনলি অফ বাংলাদেশ, শুধু বাংলাদেশের কেন। ক্লিয়ার? হি ইজ, তিনি হন, ওয়ান অফ দ্য গ্রেট পোয়েটস, বিখ্যাত কবিদের মধ্যে তিনি হন একজন বা অন্যতম একজন। অব, কাদের বলেছে? অব বলেছে অল দ্য কান্ট্রি, সমস্ত দেশের, অ্যান্ড অল দ্য টাইম, সমস্ত যুগের। বুঝতে পেরেছো? মানে একটা ইউনিভার্সাল পোয়েট বলতে চেয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? কোনো একটা নির্দিষ্ট এরিয়ার নয়, নির্দিষ্ট অঞ্চলের নয়, নির্দিষ্ট দেশের নয়, তিনি সর্বকালের সর্বদেশের সব সময়ের কবি। ঠিক আছে, এটাকে আমরা কি বলি? ইউনিভার্সাল বলি। বুঝতে পেরেছো? তো এই হচ্ছে কিন্তু এই বাক্যটা। যদি কেউ অন্যরকমভাবে লিখতে চাও অবশ্যই লিখে কিন্তু আমাকে কমেন্ট করতে পারো, আমি কিন্তু রিপ্লাই অবশ্যই দেবো, দেখে দেবো। ক্লিয়ার? এবার যাবো নেক্সট বাক্য কি বলছে দেখে নাও। নেক্সট বাক্য কি বলছে আমরা কিন্তু অবশ্যই দেখব। হ্যাঁ, কি বলছে দেখো, বলছে যে 1913 সালে সাহিত্য চর্চার প্রধান পুরস্কার নোবেল প্রাইজ পাইয়া, মানে পেয়ে, তিনি বাংলা সাহিত্যকে বিশ্ব সাহিত্যের দরবারে উন্নীত করেন। ক্লিয়ার? মানে 1913 সালে তিনি সাহিত্য চর্চার প্রধান যে পুরস্কার, মেন বা মেজর বা গ্রেটেস্ট যে প্রাইজ বা অ্যাওয়ার্ড, নোবেল প্রাইজ, সেটা তিনি পেয়েছিলেন এবং তিনি বাংলা সাহিত্যকে কিন্তু বিশ্ব দরবারে উন্নীত করেছিলেন। ক্লিয়ার? তো বাক্যটাকে আমি সিম্পল সেন্টেন্সেও লিখতে পারি, কমপ্লেক্সেও লিখতে পারি, আবার ভেঙেও লিখতে পারি। ঠিক আছে, ছোটো ছোটো। ঠিক আছে, তাহলে আমি এই যদি প্রথমে ভাঙি, তাহলে 1913 সালে মানে কি? 1913 সালে মানে হচ্ছে ইন 1913, 1913 সালে সাহিত্য চর্চার প্রধান পুরস্কার, যেটা সাহিত্য চর্চার প্রধান পুরস্কার, এটাকে আমরা কি লিখতে পারি? যে দ্য মেইন প্রাইজ, MAIN, দ্য মেইন বা দ্য গ্রেটেস্ট, GREATEST, সব থেকে বড়, গ্রেটেস্ট, দ্য মেইন, দ্য গ্রেটেস্ট, দ্য মেজর, MAJOR, মেজর অ্যাওয়ার্ড বা প্রাইজ। এবার তারপরে কি বলেছে? নোবেল পুরস্কার। নোবেল, কেউ কিন্তু স্পেলিং ভুল করবে না, NOBEL দেবে না, NOBEL, নোবেল প্রাইজ। নোবেলের N বড় হাতের, প্রাইজের P বড় হাতের। ক্লিয়ার? নোবেল প্রাইজ কি হয়েছিলেন? হ্যাঁ, নোবেল প্রাইজ তিনি পেয়েছিলেন। পাওয়া মানে কি? পাওয়া মানে গেট বা রিসিভ করা, এটা আমরা রিসিভ দেবো, RECEIVED, পাস্ট টেন্স, তিনি রিসিভ করেছিলেন, পেয়েছিলেন। ক্লিয়ার? তিনি বাংলা সাহিত্যকে বিশ্ব সাহিত্যের দরবারে উন্নীত করেন মানে করেছিলেন। তিনি ইংরেজি আমরা উপরের দিকে চলে আসো, উপরের দিকে আমরা লিখবো তিনি মানে হি। এবার কি? উন্নীত করেছিলেন। উন্নীত করা মানে ইলিভেট, ELEVAT, ইলিভেট, পাস্ট টেন্স করেছিলেন ইলিভেটেড। কাকে ইলিভেট করেছিলেন? বাংলা সাহিত্যকে, বাংলা সাহিত্য। তাহলে আমরা কি দেবো? বেঙ্গলি লিটারেচার, বেঙ্গলির বি বড় হাতের, BENGALI, বেঙ্গলি সাহিত্য, লিটারেচার, LITERATURE,
আর এ টি ইউ আর ই, বেঙ্গলি লিটারেচারকে কি করেছিলেন? উন্নীত করেছিলেন, ইলিভেট লিখে দিয়েছি। এবার কি কোথায় উন্নীত করেছিলেন? বিশ্ব সাহিত্যের দরবারে, বিশ্ব সাহিত্যের দরবারে, ক্লিয়ার? এবার এই বিশ্ব সাহিত্যের দরবারে তাহলে কোনো জায়গায় নিয়ে গেছিলেন, মানে তার স্টেটাসটা, মানে বিশ্ব সাহিত্য মানে কি? বিশ্ব সাহিত্য মানে ওয়ার্ল্ড লিটারেচার। তাহলে এখানে আমরা দেবো টু, নিয়ে গেছিলেন, উন্নীত করে কোথায় নিয়ে গেছিলেন? টু, টু দ্য এলিভেটেড বেঙ্গলি লিটারেচার, টু দ্য লেভেল, একটা লেভেল, LEVEL, টু দ্য লেভেল, বিশ্ব সাহিত্যের লেভেলে নিয়ে গেছিলেন, বা বিশ্ব সাহিত্যের স্টেটাসে, STATU, স্টেটাসে নিয়ে গেছিলেন, ঠিক আছে? বা টু দ্য পজিশন, POSITION, পজিশনে নিয়ে গেছিলেন। বা আমরা বলতে পারি যে দরবার, দরবার মানে কি? কোর্ট, কোর্ট। আমরা নর্মালি একদম হুবহু লিখতে গেলে COURT, টু দ্য কোর্ট অফ ওয়ার্ল্ড লিটারেচার, বিশ্ব সাহিত্য, WORLD, ওয়ার্ল্ড লিটারেচার, LITERATURE, ওয়ার্ল্ড লিটারেচার, ক্লিয়ার? এই যে তিনি আরেকবার কি বলছে দেখে নাও। তাহলে 1913 সাল মানে ইন 1913, ঠিক আছে? সাহিত্য চর্চার প্রধান পুরস্কার, দ্য মেইন, গ্রেটেস্ট বা মেজর, হ্যাঁ মেজর প্রাইজ, নোবেল প্রাইজ তিনি কি করেছিলেন? রিসিভ করেছিলেন, পেয়েছিলেন। এবং কি করলেন তিনি? উন্নীত করেছিলেন, ইলিভেটেড, ইলিভেটেড কাকে উন্নীত করেছিলেন? বেঙ্গলি লিটারেচার, বাংলা সাহিত্যকে কোন মর্যাদায় বা কোন জায়গায় নিয়ে গেছিলেন? টু দ্য লেভেল, সেই লেভেলে বা স্টেটাসে নিয়ে গেছিলেন, বা পজিশনে নিয়ে গেছিলেন, বা টু দ্য কোর্ট অফ ওয়ার্ল্ড লিটারেচার, ওয়ার্ল্ড লিটারেচারের দরবারে কিন্তু তিনি নিয়ে গেছিলেন, ক্লিয়ার? এই হচ্ছে এই বাক্যটির হ্যাঁ মেন বিষয়বস্তু। এবার আমরা দেখো কত রকমভাবে লিখতে পারি, ভেঙে ভেঙে ছোট ছোট বাক্যে করতে পারি, বা একবারে করতে গেলে আমরা কি করতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে? হ্যাঁ, ওকে, কি বলছে আমরা দেখে নেব। একদম সোজাভাবে সবসময়, যেমনটা তোমাদের বলেছি, সোজা সোজা শব্দ আমরা ইউজ করব এবং সোজাভাবে সবসময় লেখার কিন্তু চেষ্টা আমরা করব। হ্যাঁ, কি বলছে দেখো, যে আমি একদম সিম্পলি আগে ছোট ছোট বাক্যে ভেঙে দুটো বাক্যে লিখি। দেখো, ইন 1913 তিনি সাহিত্য চর্চার প্রধান পুরস্কার, নোবেল পুরস্কার পেয়েছিলেন, ক্লিয়ার? তাহলে আগে সিম্পল সেন্টেন্সে দুটো বাক্যে লিখি। ইন, তাহলে হি রিসিভড, RECEIVED, তিনি রিসিভ করেছিলেন দ্য গ্রেটেস্ট প্রাইজ, হি রিসিভড দ্য মেইন প্রাইজ, দ্য গ্রেটেস্ট প্রাইজ, বা দ্য মেজর প্রাইজ, ক্লিয়ার? তুমি যে যেটা লিখবে কোনো সমস্যা নেই। দ্য গ্রেটেস্ট, GREATEST, গ্রেটেস্ট প্রাইজ, বা দ্য মেইন প্রাইজ, দ্য মেইন প্রাইজ, PRIZD। তাহলে হি রিসিভড দ্য গ্রেটেস্ট বা মেইন প্রাইজ, এখানে একটা কমা বা হাইপেন দিয়ে লিখতে পারো যে দ্য নোবেল প্রাইজ, দ্য নোবেল, NOBEL, নোবেল প্রাইজ, দ্য টি বড় হাতের, দ্য নোবেল প্রাইজ, NOBPRIZE, ক্লিয়ার? এই হচ্ছে একটা বাক্য। দেখো কোনো সমস্যার কিছু আছে কিনা। ইন 1913 হি রিসিভ করেছিলেন দ্য গ্রেটেস্ট বা মেইন বা দ্য মেজর প্রাইজ, দ্য নোবেল প্রাইজ, ক্লিয়ার? এবার কি লিখবো? সাহিত্য চর্চার এখানে একটা ফর যোগ করে দাও বাক্যটা। তাহলে ফর লিটারেচার, সাহিত্যের জন্য, লিটারেচার, TURE। তাহলে হি রিসিভড দ্য মেইন প্রাইজ ফর লিটারেচার, কি লিখলাম? যে ইন 1913 হি রিসিভড দ্য গ্রেটেস্ট বা মেইন প্রাইজ, নোবেল প্রাইজ ফর লিটারেচারের জন্য, কোনো সমস্যা নেই, পারফেক্ট এই পর্যন্ত। এইবার কি বলছে দেখো, আর একটা বাক্য আমরা লিখতে পারি। এটা হলো সিম্পল সেন্টেন্স, দুটো বাক্য, একটা বাক্য লিখলাম। এইবার কি করেছিলেন? এবং তিনি পাইয়া, এই পাইয়া কিন্তু আমরা পেয়েছিলেন করলাম, সিম্পল সেন্টেন্সে করলাম, ক্লিয়ার? এবং কি করলেন? এবং দেবো যে তিনি বাংলা সাহিত্যকে বিশ্ব সাহিত্যের দরবারে উন্নীত করলেন। অ্যান্ড, এখানে অ্যান্ড দিয়ে যুক্ত করো, যে অ্যান্ড হি, তিনি উন্নীত করেছিলেন, ইলিভেটেড, ELEVATED, ঠিক আছে? হ্যাঁ, অ্যান্ড হি এলিভেটেড বেঙ্গলি লিটারেচারকে, BENGALI, হি এলিভেটেড বেঙ্গলি লিটারেচার, LITERATURE, ক্লিয়ার? হি এলিভেটেড বেঙ্গলি লিটারেচার টু দ্য স্টেটাস, STATUS, স্টেটাস, বা লেভেল, LEVEL, লেভেল, বা পজিশন, ক্লিয়ার? বা পজিশন, POSI, যে কোনো একটা ওয়ার্ড লিখবে এখান থেকে ইউজ করবে, পজিশন, বা বলতে পারো কোর্ট, দরবারে, COURT, কোর্ট অফ ওয়ার্ল্ড লিটারেচার, WORLD, ওয়ার্ল্ড লিটারেচার, LITERATURE,
অনেকের এটা টি মনে হতে পারে, তো আমি মুছে দিই, অনেকের এটা কিন্তু টি মনে হতে পারে, ক্লিয়ার। তো ওয়ার্ল্ড লিটারেচার, LITERATURE। তো এই হচ্ছে কিন্তু দুটো বাক্য। দেখো দুরকমভাবে আমি লিখলাম যে ইন 1913 হি রিসিভড দ্য গ্রেটেস্ট বা মেইন প্রাইজ। এইখানে ফর লিটারেচারটা আমরা লাস্টে দিয়েছি, তুমি এইখানেও দিতে পারো যে দ্য গ্রেটেস্ট প্রাইজ ফর লিটারেচার দ্য নোবেল প্রাইজ, ক্লিয়ার। আমি লাস্টে লিখেছি যে ইন 1930 হি রিসিভড দ্য গ্রেটেস্ট বা মেইন প্রাইজ নোবেল প্রাইজ ফর লিটারেচার, ক্লিয়ার। এখানে দুটো কমা দিয়ে দাও, মেন প্রাইজ দুটো কমা। আগের দিন বলেছিলাম নাউন ইন অ্যাপোজিশন সম্পর্কে বলেছিলাম যে রাম বা রোনাল্ডো কমা দ্য গ্রেটেস্ট প্লেয়ার কমা ইজ নোন টু অল, সবার কাছে পরিচিত। এটাকে কিন্তু আমরা নাউন ইন অ্যাপোজিশন দিলাম। ইন 1913 হি রিসিভড দ্য গ্রেটেস্ট বা মেইন প্রাইজ, এখানে হাইফেন না দিয়ে কমা দাও, কমা দ্য নোবেল প্রাইজ কমা ফর লিটারেচার, ক্লিয়ার। এই ফর লিটারেচারটা তুমি আগে দিলেও হবে, প্রাইজ ফর লিটারেচার দ্য নোবেল প্রাইজ, ক্লিয়ার। তারপরে কি লিখলাম, অ্যান্ড, দেখো এখানে লিখলাম অ্যান্ড এবং ফার্স্ট লিখলাম অ্যান্ড এবং হি এলিভেটেড, তিনি উন্নীত করেছিলেন বেঙ্গলি লিটারেচারকে টু দ্য স্টেটাস লেভেল বা পজিশনে বা কোর্ট অফ ওয়ার্ল্ড লিটারেচারের দরবারে তিনি কিন্তু নিয়ে গেছিলেন, বা লেভেলে নিয়ে গেছিলেন, বা পজিশনে নিয়ে গেছিলেন, বা স্টেটাসে নিয়ে গেছিলেন, ক্লিয়ার। এবার এটা তো হলো সিম্পল সেন্টেন্স। এবার যদি আমরা এটাকে যদি তোমার কিভাবে লিখতে চাই, এটাকে যদি আমরা সিঙ্গেল সেন্টেন্সে লিখতে চাই, ঠিক আছে, তাহলে আমরা কি করব, তখন আমরা তো অন্যরকমভাবে লিখবো। আচ্ছা, এখানে কিন্তু জায়গা নেই, আমি কিন্তু জায়গা নেই বলে কিন্তু আমি মুছে দেবো। তোমরা কিন্তু যদি সমস্যা হয় স্ক্রিনশট নিয়ে নেবে। আমি কিন্তু এবার সিঙ্গেল সেন্টেন্সে তোমাদের লিখে দেখাচ্ছি, ক্লিয়ার। যেহেতু জায়গা নেই নিচে, আমি কিন্তু এটাকে মুছতে বাধ্য হচ্ছি, তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবে, ক্লিয়ার। বা যদি মনে হয় তোমরা লিখে নেবে, কোনো সমস্যার কিছু নেই। এবার দেখো আমি একটা সেন্টেন্সে কীভাবে লিখছি, একটা, ঠিক আছে, সিম্পল সেন্টেন্সে, দুটো সিম্পল সেন্টেন্সে করলাম, ঠিক আছে। একটা বাক্যে আমরা কিভাবে লিখতে পারি, যে হ্যাঁ দেখো একটা বাক্যেও কিন্তু আমরা এটাকে লিখতে পারি, সিম্পলে হোক বা কমপ্লেক্সে হোক। দেখো প্রথমে যে পাইয়া বলেছিলাম, পাইয়া, ঠিক আছে, রিসিভিং, সিম্পল সেন্টেন্স আমি প্রথমে লিখছি, ঠিক আছে। একটা সেন্টেন্সে সিম্পল, আবার একটা সেন্টেন্সে কমপ্লেক্স হতে পারে। রিসিভিং, RECEIVING, রিসিভিং দ্য হাইয়েস্ট প্রাইজ বা রিসিভিং দ্য মেইন প্রাইজ। আচ্ছা, রিসিভিং দ্য আমি মেইন লিখি, একদম সোজা ওয়ার্ড লিখি, ঠিক আছে। রিসিভিং দ্য মেইন প্রাইজ, PRIZD, ফর লিটারেচার, রিসিভিং মানে করিয়া, পাইয়া, তাহলে পাইয়া দ্য মেইন প্রাইজ ফর লিটারেচার। এবার এখানে হাইফেন দিলাম, প্রাইজটার নাম কি, দ্য নোবেল প্রাইজ, NOBEL, নোবেল প্রাইজ, ঠিক আছে। এবার এখানে একটা কমা দিয়ে দাও, ক্লিয়ার, যে করিয়া বা পাইয়া, ঠিক আছে, সাহিত্যের জন্য যে মেন পুরস্কার সেটা পাইয়া তিনি কি করেছিলেন। আচ্ছা, এখানে পাইয়া, এবার ইনটা কিন্তু আমি দেইনি, ইন, তাহলে এখানে কমা দিও না, যেহেতু ওখানে সালটা মেনশন করিনি। ইন 1913, এবার কমা দাও। এবার 1913 সালে রিসিভ করিয়া, সাহিত্যের মেন পুরস্কার নোবেল প্রাইজ করিয়া তিনি, এবার দাও তিনি, নতুন বাক্য শুরু করছি, যে একই সঙ্গে কিন্তু হি এলিভেটেড, elevated the Bengali literature, Bengali, Bengali literature, he elevated the Bengali literature to the court, COURT, to the court of world, to the status, যা লিখবা কোনো সমস্যা নেই, to the world literature, TURE, ক্লিয়ার। এই হচ্ছে সিম্পল সেন্টেন্সে লিখলাম, কিন্তু রিসিভিং দিয়ে মানে পার্টিসিপল দিয়ে বাক্যটাকে লিখলাম। এবার যদি কমপ্লেক্স সেন্টেন্সে লিখতে চাই, কোনো সমস্যা নেই। কমপ্লেক্স সেন্টেন্সে লিখতে গেলে আমরা কি বলতে পারি, যে ইন 1913, ওয়েন দিয়ে, শুধু ইন 1913 দিয়ে। আচ্ছা, আমি একটু দেখিয়ে দিই তোমাদের সুযোগ, তোমাদের একটুখানি সুবিধা করে দিই, কোনো সমস্যা নেই। যে এবার কমপ্লেক্স এই বাক্যটাকে লিখতে গেলে কি হবে, ইন 1913, 1913 সালে, ওয়েন হি রিসিভড, RECEIVED, he received the main, main prize, PRIZD, main prize for literature, LETERATURE, main prize for literature। তাহলে এবার দেবো কি, দ্য নোবেল প্রাইজ, দ্য নোবেল, আমি শর্টে লিখলাম নোবেল প্রাইজ, ঠিক আছে। তাহলে ইন 1930 when he received the main prize for literature, the Nobel Prize,
এইবার এখানে কমা দাও, কমা দিয়ে পরের বাক্য সেম হবে যে হি এলিভেটেড ELEVATED he elevated ... সব সেম he elevated the Bengali literature to the status, to the position, to the court of world literature। তাহলে এই হচ্ছে কিন্তু একটা সেন্টেন্সে, সেটা সিম্পল হোক বা কমপ্লেক্স হোক, কীভাবে আমি বাক্যটাকে লিখলাম। ক্লিয়ার? তবুও যদি কারোর অন্যরকমভাবে লেখার ইচ্ছে হয়, কেউ অন্যরকমভাবে লিখতে চাও, অবশ্যই কমেন্ট করবে, আমি কিন্তু প্রত্যেকের কমেন্টের আমি রিপ্লাই দিয়ে দেবো। ক্লিয়ার? সমস্যা নেই। এবার চলো নেক্সট বাক্য কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। নেক্সট বাক্য কি বলছে দেখে নাও। নেক্সট বাক্য বলছে, সবাইকে বলবো যে ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের জন্য আমার প্রচেষ্টা যদি উপযুক্ত হয়ে থাকে, আমি বলবো সবাইকে ক্লাসটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট অবশ্যই করবে, লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করবে। এইটুকু জিনিস কিন্তু আমি তোমাদের কাছ থেকে আশা করতেই পারি। তো এবার নেক্সট বাক্য কি বলছে দেখো। বলছে 1901 সালে নোবেল বৃত্তির মানে নোবেল পুরস্কার, ঠিক আছে, নোবেল পুরস্কারের স্থাপনা হইতে আরম্ভ করিয়া, মানে যবে থেকে নোবেল পুরস্কার দেওয়ার ব্যবস্থাটা আর কি তৈরি হয়েছিল, স্ট্যাবলিশ হয়েছিল, তবে থেকে আজ পর্যন্ত মানে টিল ডেট আজ পর্যন্ত মানে টিল ডেট বহু শ্রেষ্ঠ সাহিত্যিক, মেনি গ্রেট পোয়েটস, সাহিত্যিক পোয়েট বলবো না, রাইটার্স বলো, মেনি গ্রেট রাইটার্স এই পুরস্কার লাভ করিয়াছেন। ক্লিয়ার? তাহলে এইবার দেখো যে হ্যাঁ 1901 সালের আগে আমাদের প্রিপোজিশন কি হবে? ইন 1901। ক্লিয়ার? সালে নোবেল বৃত্তির স্থাপনা হইতে তাহলে সিন্স থেকে বা বললে সিন্স SINC। এবার কেন আমি সিন্স ইউজ করছি ভালো করে দেখো, বাক্যটা যদি তোমরা পড়ো যে লাভ করিয়াছেন, ঠিক আছে, স্থাপনা হইতে 1901 সালে নোবেল বৃত্তির স্থাপনা হইতে, এখানে হইতে বলেছে সেই কারণে আমি সিন্স লিখছি। এবং কেন লিখছি? আরম্ভ করিয়া আজ পর্যন্ত বহু সাহিত্যিক এই পুরস্কার লাভ করিয়াছেন, মানে করেছেন, বলেছেন, খেয়েছেন, এসেছেন, দেখেছেন বললে আমাদের কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট, PERFECT। আর প্রেজেন্ট পারফেক্ট মানে থেকে বললে সিন্স হবে, ধরে বললে ফর হবে। আর প্রেজেন্ট পারফেক্টের ফরমেশন কি? প্রেজেন্ট পারফেক্টের ফরমেশন হচ্ছে আমাদের হ্যাভ বা হ্যাজ দিয়ে মেন ভার্বের কিন্তু আমাদের থার্ড ফর্ম আমরা ইউজ করবো। ক্লিয়ার? কোনো সমস্যার কিচ্ছু নেই। ক্লিয়ার? তাহলে এটা আমরা মুছে দিই। এবার কিন্তু আমরা বাক্যটাকে একটু ভেঙে দেখি কি বলতে চেয়েছে। ক্লিয়ার? তাহলে ইন 1901 কি বলেছে? সিন্স এবার নোবেল বৃত্তির স্থাপনা হইতে, তাহলে নোবেল বৃত্তি সিন্স দ্য স্ট্যাবলিশমেন্ট, ঠিক আছে, ESTABLISHMENT, সিন্স দ্য স্ট্যাবলিশমেন্ট অব নোবেল প্রাইজ, আমি পুরোটা লিখছি না, আমি NB দিয়ে দিই, সিন্স দ্য স্ট্যাবলিশমেন্ট অফ দ্য নোবেল প্রাইজ। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল নোবেল প্রাইজ স্থাপনা হইতে আরম্ভ করিয়া। এই আরম্ভ করিয়া মানে এই পুরোটা কিন্তু স্থাপনা হইতে আরম্ভ করিয়া আজ পর্যন্ত ইংলিশ কি? আজ পর্যন্ত ইংলিশ হচ্ছে TILL টিল ডেট, DAT টিল ডেট মানে আজ পর্যন্ত বহু শ্রেষ্ঠ সাহিত্যিক, মানে কি? বহু শ্রেষ্ঠ সাহিত্যিক মানে হচ্ছে মেনি শ্রেষ্ঠ মানে তোমাদেরকে বললাম একবার গ্রেট, আর সাহিত্যিক মানে হচ্ছে রাইটার্স, WRITERS, মেনি গ্রেট রাইটার্স এই পুরস্কার লাভ করিয়াছেন। এই পুরস্কার লাভ করিয়াছেন মানে এই পুরস্কার পেয়েছেন। তাহলে মেনি রাইটার্স পেয়েছেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে মেনি রাইটার্স হ্যাভ রিসিভড, RECEIVED, রিসিভড দিস প্রাইজ, PRIZ, দিস প্রাইজ বা দিস অ্যাওয়ার্ডও লিখতে পারো, AWARD, অ্যাওয়ার্ড। বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে কিন্তু এই বাক্যটার মেন বিষয়বস্তু। ঠিক আছে? এবার আমরা দেখি ট্রান্সলেশনে চলে যাই। কোনো সমস্যার কিছু নেই, সব সময় দেখবে একটুখানি বিশ্লেষণ করলে, একটু অ্যানালাইজ করলে প্রত্যেকটা বাক্য দেখবে একদমই ইজি হয়ে যাবে। ক্লিয়ার? তো সবাইকে আমি তাই বলবো যে বাক্য লেখার আগে বাক্যটা একবার পড়ে নেবে পুরো, শুরুতেই কিন্তু লেখা শুরু করবে না, ওটা কিন্তু একদম বোকামো হয়ে যাবে। তাহলে আমি লিখলাম যে, তাহলে আগে লিখবো আমরা সাবজেক্ট লিখি, এক্ষেত্রে আমাদের সুবিধা হবে। ক্লিয়ার? সাবজেক্ট আগে লিখি যে অনেক সাহিত্যিক এই পুরস্কার পেয়েছেন। তাহলে আমি দিলাম মেনি গ্রেট, মহান বিখ্যাত বলেছে GREAT, শ্রেষ্ঠ, তাহলে মেনি গ্রেট রাইটার্স, WRITERS, প্লুরাল কিন্তু প্লুরাল, তাহলে মেনি গ্রেট রাইটার্স পেয়েছেন। তাহলে হ্যাভ রিসিভড, আচ্ছা আমি নিচে লিখি রিসিভড লেখার এখানে জায়গাটা সামনে কিন্তু, আচ্ছা আমি সরিয়ে দিই, দেখি ধরে কিনা, রিসিভড
CEIVED। আচ্ছা ধরেছে। তো মেনি গ্রেট রাইটার্স হ্যাভ রিসিভড দিস প্রাইজ, রিসিভড দিস THIS, দিস প্রাইজ PRIZE, দিস প্রাইজ। এইবার দেব হচ্ছে কবে থেকে পেয়েছে, যে নোবেল বৃত্তির স্থাপনার আরম্ভ হইতে। এই আরম্ভ মানে কিন্তু এস্টাবলিশমেন্ট থেকে, এস্টাবলিশমেন্ট মানেই তো কোনো কিছু আরম্ভ হচ্ছে। তাহলে এবার সিন্স দেবো, থেকে বললে আমাদের সিন্স দিতে হয়, কালিটা চেঞ্জ করলে তোমাদের বুঝতে সুবিধা হবে, দুটো পার্ট আলাদা। SINC, সিন্স দ্য স্ট্যাবলিশমেন্ট, ESTABLISHMENT, ক্লিয়ার? তাহলে কি লিখলাম ভালো করে দেখে নাও। মেনি গ্রেট রাইটার্স হ্যাভ রিসিভড দিস অ্যাওয়ার্ড। রিসিভ স্পেলিং কিন্তু আমরা ভুল করি, ভুল করবে না, RECEIVED, রিসিভড দিস প্রাইজ সিন্স দ্য স্ট্যাবলিশমেন্ট, ESTABLISHMENT, সিন্স দ্য স্ট্যাবলিশমেন্ট অফ নোবেল প্রাইজ, NOBEL, নোবেল প্রাইজ PRIZE, ক্লিয়ার? সিন্স দ্য স্ট্যাবলিশমেন্ট অফ দ্য নোবেল প্রাইজ, বা তুমি এখানে দাও দিতে পারো, কোনো সমস্যা নেই, নির্দিষ্ট একটা প্রাইজ বলছে। সিন্স দ্য স্ট্যাবলিশমেন্ট অফ দ্য নোবেল প্রাইজ ইন, এবার সাল দিয়ে দাও, ইন 1901, ক্লিয়ার? 1901 সালে। এই হচ্ছে এই বাক্যটার মেন বিষয়বস্তু। মেনি গ্রেট রাইটার্স, হ্যাঁ মেনি গ্রেট রাইটার্স, অনেক বিখ্যাত সাহিত্যিকরা হ্যাভ রিসিভ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পেয়েছেন দিস প্রাইজ, এই প্রাইজটা, সিন্স থেকে, সিন্স মানে থেকে, সিন্স দ্য স্ট্যাবলিশমেন্ট প্রতিষ্ঠার অফ দ্য নোবেল প্রাইজ, এই নোবেল প্রাইজ স্ট্যাবলিশমেন্টের থেকে, সেটা কবে হয়েছিল, ইন 1901, 1901 সালে। এই হচ্ছে কিন্তু এই বাক্যটার মেন বিষয়বস্তু। কোনো সমস্যা হলে নিজের মতো করে লিখতে চাইলে তোমরা অবশ্যই লিখতে পারো, কোনো প্রবলেম হলে কিন্তু আমি তোমাদের লেখাটা অবশ্যই দেখে দেবো। নেক্সট বাক্যে চলে আসো। নেক্সট বাক্যে কি বলছে দেখে নেব আমরা। নেক্সট বাক্য কি বলছে দেখো, বলছে বৃত্তিধারীদের ইতিহাস যিনি লিখিয়াছেন তিনি স্বীকার করিয়াছেন যে রবীন্দ্রনাথের কাব্যের প্রেরণা সর্বাপেক্ষা সার্বজনীন ও প্রাদেশিকতার দোষ বর্জিত, ক্লিয়ার? প্রাদেশিকতা মানে কি, দেখো প্রদেশ মানে কি, প্রদেশ মানে এখানে বলি বৃত্তিধারী মানে যে পণ্ডিতদের ইতিহাস যিনি লিখেছেন। দেখো এখানে আগে ভালো করে টেন্সটা বোঝো, লিখেছেন, কোন টেন্স? প্রেজেন্ট PRESENT, প্রেজেন্ট পারফেক্ট PERFECT, লিখেছেন, বলেছেন, করেছেন। টেন্স কিন্তু আমি বারবার বলি সেই কারণে যে সবসময় বাংলা পড়ে ইংরেজি টেন্সটা যদি তুমি বুঝতে পারো, তুমি বুঝবে তোমার 100% কিন্তু কাজ হয়ে গেছে। তিনি স্বীকার করিয়াছেন, এই যে স্বীকার করিয়াছেন এটাও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, করিয়াছেন মানে করেছেন, ঠিক আছে? তাহলে টেন্স কিন্তু কোন টেন্সে লিখতে হবে আমরা কিন্তু বাক্যটা পেয়ে গেছি, ভার্ব দেখলেই বুঝতে পারবো। তাই বলছে বৃত্তিধারীদের ইতিহাস যিনি লিখেছেন তিনি স্বীকার করেছেন যে রবীন্দ্রনাথের যে কাব্য মানে রবীন্দ্রনাথের কবিতা বা কবিতার যে প্রেরণা মানে ইন্সপিরেশন, সেটা সর্বাপেক্ষা সব থেকে সার্বজনীন মানে ইউনিভার্সাল, আর প্রাদেশিক মানে কি, প্রাদেশিক মানে তোমাদেরকে যেটা বলতে যাচ্ছিলাম প্রভিন্স PROVINCE, প্রভিন্স মানে কি একটা প্রদেশ বা একটা অঞ্চল, রিজিয়ন, ক্লিয়ার? একটা রিজিয়ন REGION, ঠিক আছে, ক্লিয়ার? এবার বলতে চেয়েছে কি প্রাদেশিকতার দোষ বর্জিত মানে কি, মানে প্রাদেশিকতার কোনো দোষ নেই, হতে পারে না। মনে করো আমি একটা ছোট গ্রামের কবি, একটা গ্রামে আমি বাস করি, গ্রামের মানুষ, আমি শুধু গ্রামের কবিতা লিখবো, শুধু গ্রাম বিষয়ক, গ্রামের মানুষজনদের কি সমস্যা হতে পারে, তার মানে কি আমি কিন্তু একটা নির্দিষ্ট এরিয়ার কবি হয়ে গেলাম, নির্দিষ্ট একটা প্রভিন্সের, নির্দিষ্ট একটা প্রদেশের কবি হলাম, বুঝতে পারছো? আমি কিন্তু ওয়ার্ল্ড পোয়েট হতে পারলাম না, বা ইউনিভার্সাল কবি হতে পারলাম না, সার্বজনীন সমস্ত মানুষের জন্যে, সব সময়কার জন্যে, সমস্ত দেশের কবি কিন্তু আমি হতে পারলাম না, আমি একটা নির্দিষ্ট প্রদেশে আটকে গেলাম, ক্লিয়ার? তাই বলছে রবীন্দ্রনাথের কিন্তু এই প্রাদেশিকতার কোনো দোষ ছিল না, তিনি ইউনিভার্সাল, যেটা আমরা প্রথমে পেলাম যে সার্বজনীন, এখানে বলেও দিয়েছে ইউনিভার্সাল মানে সার্বজনীন, তিনি কিন্তু একটা কবি ছিলেন, বুঝতে পেরেছ? এবার আমরা একটু বাক্যটাকে একটুখানি ভেঙে নিই, তারপরে ফাইনাল কিন্তু আমরা লিখবো, ক্লিয়ার? বাক্য না ভেঙে আমরা যাব না, কারণ ফাঁকি আমরা দেবো না, ক্লিয়ার? তাহলে বৃত্তিধারীদের ইতিহাস, বৃত্তিধারী মানে কি, বৃত্তিধারী মানে পণ্ডিত মানে স্কলার, SCH ও স্কলার LAR, ক্লিয়ার? স্কলার। এবার বৃত্তিধারীদের S দিয়ে দেবে, স্কলার্স, ক্লিয়ার? ইতিহাস মানে কি তোমরা সবাই জানো, ইতিহাস মানে হচ্ছে হিস্ট্রি, HISTORY, ঠিক আছে? হিস্ট্রি। এইবার যদি তোমরা বলি যিনি লিখিয়েছেন, যিনি মানে কি, যিনি মানে হি, তাহলে হি, এবার দেব হি মানে যিনি লিখেছেন, মানে হি হু লিখেছেন, হ্যাজ
রিটেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্স WRITTEN, তাহলে যিনি, হু লিখেছেন, ক্লিয়ার? বুঝতে পেরেছ? তিনি স্বীকার করেছেন, তিনি মানে আবার হি, কিন্তু তিনি মানে আবার কিন্তু হি হয়ে যাবে, ক্লিয়ার? তাহলে তিনি স্বীকার করেছেন, তিনি মানে আমরা বলবো, আচ্ছা আমরা পাশে লিখি, এখানে দাগ দিয়ে আমরা পাশে লিখতে পারবো, তিনি মানে হি, ঠিক আছে? স্বীকার করেছেন, দুবার হি দেওয়ার দরকার নেই, আমি শুধু লেখার সময় বাদ দিয়ে দেবো। তিনি স্বীকার করেছেন, হি হ্যাজ, হি সিঙ্গুলার, হি হ্যাজ। স্বীকার করা ইংলিশ কি? স্বীকার করা ইংলিশ কিন্তু অনেকগুলো আছে। কনফেসড, CONFESSED, কনফেসড, বা আমরা বলতে পারি অ্যাকসেপ্টেড, ACCEPTED, অ্যাকসেপ্টেড বা অ্যাকনলেজ, ACKNOWLEDGED, অ্যাকনলেজড, ক্লিয়ার? বা অ্যাডমিটেডও কিন্তু আমরা বলতে পারি, অ্যাডমিটেড, ADMITTED, অ্যাডমিটেড। তাহলে তিনি স্বীকার করেছেন, হি হ্যাজ কনফেসড, হি হ্যাজ অ্যাকসেপ্টেড, বা হি হ্যাজ অ্যাকনলেজড, বা হি হ্যাজ অ্যাডমিটেড। কি অ্যাডমিট করেছে? দ্যাট, যে মানে কি? যে মানে হচ্ছে দ্যাট, যে মানে হচ্ছে দ্যাট, কি স্বীকার করেছে? রবীন্দ্রনাথের কাব্যের প্রেরণা, রবীন্দ্রনাথের কাব্যের প্রেরণা, ঠিক আছে? তাহলে রবীন্দ্রনাথের কাব্যের বাইরে আসছে, তাহলে আগে প্রেরণা দেবো, দ্য ইন্সপিরেশন, দ্য INSPIRATION, দ্য ইন্সপিরেশন অফ রবীন্দ্রনাথ, RABINDRANATH হবে কিন্তু, দ্য ইন্সপিরেশন অফ রবীন্দ্রনাথ পোয়েট্রি, POETRY, পোয়েট্রি। তাহলে সর্বাপেক্ষা, সর্বাপেক্ষা সার্বজনীন, সর্বাপেক্ষা সার্বজনীন। এবার এখানে তোমাদের একটা জিনিস জানতে হবে, তাহলে হয় 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 মানে কি? ইজ। তাহলে দ্য ইন্সপিরেশন অফ রবীন্দ্রনাথ পোয়েট্রি ইজ ইউনিভার্সাল, UNIVERSAL। এবার আমি ইউনিভার্সাল লেখার সঙ্গে সঙ্গে অনেকের মনে হবে, স্যার আপনি তো একটা ওয়ার্ড বাদ দিচ্ছেন। কি ওয়ার্ড বাদ দিচ্ছেন স্যার? সর্বাপেক্ষা। এইবার সর্বাপেক্ষা মানে কি? গ্রেটেস্ট, বা আমরা বলতে পারি মোস্ট ইউনিভার্সাল, তাই তো? সর্বাপেক্ষা মানে কি? সুপারলেটিভ ডিগ্রি। ইউনিভার্সাল এটা তো অ্যাডজেক্টিভ, এবার অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম লিখতে হবে, সর্বাপেক্ষা সার্বজনীন বলেছে। এইবার তোমাদেরকে বলে দিই, যেমন বিউটিফুল ওয়ার্ডের সুপারলেটিভ ডিগ্রি কি হয়? মোস্ট বিউটিফুল, কম্পারেটিভ মোর বিউটিফুল, পাওয়ারফুল মোস্ট পাওয়ারফুল, মোর পাওয়ারফুল। ঠিক সেই রকম ইউনিভার্সাল ওয়ার্ড আর কি কি ওয়ার্ড আছে? ইউনিক, UNIQUE, ইউনিক, বা আমরা বলতে পারি পারফেক্ট, PERFECT, পারফেক্ট, ক্লিয়ার? সার্কুলার বলতে পারি, সার্কুলার, CIRCULAR, সার্কুলার, বা আমরা বলতে পারি, আর আমরা কি বলতে পারি? আপাতত এই কটাই আমার মনে পড়ছে, ঠিক আছে? তাহলে ইউনিক, পারফেক্ট, সার্কুলার, ইউনিভার্সাল, এই সমস্ত ওয়ার্ডগুলো কিন্তু নিজেই সুপারলেটিভ ডিগ্রির সেন্স প্রকাশ করে। এদের আলাদা করে কিন্তু তোমার কোনো কম্পারেটিভ ডিগ্রি বা তোমাদের কোনো সুপারলেটিভ ডিগ্রি হয় না, ক্লিয়ার? তাহলে ইউনিভার্সালের সঙ্গে কিন্তু মোস্ট ইউনিভার্সাল লেখার কোনো দরকার নেই, ইউনিভার্সাল দেওয়ার মানেই হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি সেন্সের মধ্যে আছে, বুঝতে পারছো? আর কোন ওয়ার্ড মাথা থাকবে? ইউনিক, পারফেক্ট, সার্কুলার, বা এভার লাস্টিং, যেটা তোমাদেরকে বলতে যাচ্ছিলাম, এভার লাস্টিং, LASTING, এভার লাস্টিং, এই ওয়ার্ডটাও কিন্তু সুপারলেটিভ ডিগ্রি সেন্সেই আছে, বুঝতে পেরেছো? এই ওয়ার্ডগুলো এর কোনো কম্পারেটিভ সুপারলেটিভ ফর্ম হয় না। তাহলে এবার মুছে দিই, ওয়ার্ডগুলো কিন্তু তোমরা নোট ডাউন করে নেবে, ক্লিয়ার? এর আগে কিন্তু মোস্ট মোর হবে না, শুধু ইউনিভার্সাল লিখবো। তাহলে কি লিখলাম আরেকবার দেখে নাও, যে দ্য ইন্সপিরেশন অফ রবীন্দ্রনাথ পোয়েট্রি ইজ ইউনিভার্সাল, এবং অ্যান্ড কি বলেছে? এবং কি বলেছে? প্রাদেশিকতার দোষ বর্জিত। বর্জিত মানে কি? কোনো কিছু যদি বাদ থাকে, তাহলে কোনো কিছু থেকে মুক্ত থাকে। আমি বলি না, ফ্রি ফ্রম স্লেভারি, ফ্রি ফ্রম ডিপেন্ডেন্স, বুঝতে পেরেছো? ফ্রি ফ্রম মিস্টেক, ফ্রি ফ্রম ফল্ট, ফ্রি ফ্রম মিজারি, ফ্রি ফ্রম সরো, ফ্রি ফ্রম ডিফিকাল্টি, বুঝতে পেরেছো? ডিফিকাল্টি থেকে মুক্ত, দুঃখ থেকে মুক্ত, দুর্দশা থেকে মুক্ত, বুঝতে পেরেছো? তাহলে আমরা বলবো কি? অ্যান্ড ফ্রি, স্বাধীন, ফ্রি ফ্রম, FROM, ফ্রি ফ্রম প্রভিনশিয়ালিজম, ফ্রি ফ্রম প্রভিনশিয়ালিজম, প্রভিনশিয়ালিজম। তাহলে এটা হচ্ছে একটা ইজম, একটা মতবাদ। এই মতবাদে কি বলে? মানে নির্দিষ্ট কোনো প্রভিন্সের রিলেটেড কোনো কিছুকে আমরা কিন্তু হাইলাইট হতে দেখি। তাই বলছে রবীন্দ্রনাথের লেখা হচ্ছে ফ্রি, স্বাধীন, কিসের থেকে? ফ্রম প্রভিনশিয়ালিজম, প্রভিনশিয়ালিজম থেকে কিন্তু মুক্ত পুরোপুরি। এবার বাক্যটাতে আমরা চলে যাই, কি বলছে কিন্তু আমরা দেখে নেব সুন্দর করে। কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আমি কিন্তু প্রত্যেকের কমেন্টের কিন্তু রিপ্লাই 100% দেবো, কোনো সমস্যার কিছু নেই, ক্লিয়ার? তো কি বলছে এবার আমরা দেখে নিই, পুরো বাক্যটাকে সুন্দর করে ভালোভাবে কিন্তু আমরা এবার দেখব। হ্যাঁ, কি বলছে দেখে নাও।
তাহলে বলছে বৃত্তিধারীদের ইতিহাস যিনি লিখেছেন, তাহলে আমরা এখানে হি দিয়ে শুরু করি। হি মানে সেই ব্যক্তিটা, কমপ্লেক্স করো হু, যিনি লিখেছেন। প্রেজেন্ট পারফেক্ট, তাহলে হু একজন, তাহলে হু হ্যাজ রিটেন, WRITTEN, হু হ্যাজ রিটেন হিস্ট্রি, হু হ্যাজ রিটেন দ্য হিস্ট্রি, কি লিখেছেন? ইতিহাস, HISTORY, হু হ্যাজ রিটেন দ্য হিস্ট্রি অফ দ্য স্কলার্স, SCHOLARS। তাহলে দেখো যে বৃত্তিধারীদের ইতিহাস যিনি লিখেছেন, এই পর্যন্ত বাক্য লিখলাম আমি। হি সেই ব্যক্তিটা, হু হ্যাজ রিটেন যিনি লিখেছেন দ্য হিস্ট্রি অফ দ্য স্কলার্সদের, ঠিক আছে। এখানে কিন্তু এই অংশটা কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ। এবার মেন যে সাবজেক্ট, এই হির কিন্তু এখনো ভার্ব পায়নি, এই হুর ভার্ব পেয়েছি, হু হ্যাজ রিটেন, কিন্তু হির ভার্ব এখনো পায়নি, কমপ্লেক্স সেন্টেন্স এবার বসাবো, বুঝতে পেরেছো? তাহলে কি লিখলাম? হি হু হ্যাজ রিটেন দ্য হিস্ট্রি অফ দ্য স্কলার্স, এইবার তিনি স্বীকার করেছেন, তাহলে এই তিনি আর দেওয়ার দরকার নেই, তিনি তো প্রথমে রয়েছে হি, তাহলে তিনি কি করেছেন? হ্যাজ, স্বীকার করেছেন, হ্যাজ কনফেসড বা অ্যাডমিটেড, যা দেবে, অ্যাকসেপ্টেড, আমি এখানে কি দেবো? অ্যাডমিটেড দিয়ে দিই, ADMITTED, তোমার কোনো সমস্যা নেই। কনফেসড, অ্যাকনলেজড, বুঝতে পেরেছো? অ্যাকসেপ্টেড, যে যেটা দেবে ইকুয়ালি কারেক্ট, কোনো সমস্যার কিছু নেই। হ্যাজ অ্যাডমিটেড, স্বীকার করেছেন, এবার যে মানে দ্যাট, অ্যাকসেপ্টেড দ্যাট রবীন্দ্রনাথের কাব্যের প্রেরণা, তাহলে এই পর্যন্ত আগে লিখি, রবীন্দ্রনাথের কাব্যের প্রেরণা। দ্যাট, নতুন বাক্য শুরু হচ্ছে, দ্যাট দ্য ইন্সপিরেশন, INSPIRAN, TION, দ্যাট দ্য ইন্সপিরেশন অব রবীন্দ্রনাথস পোয়েট্রি, আমি এখানে শর্টে আর লিখে অ্যাপোস্ট্রফি এস দিয়ে দিই, রবীন্দ্রনাথস পোয়েট্রি, POETRY, রবীন্দ্রনাথ পোয়েট্রি হয় সর্বজনীন, সর্বাপেক্ষা বললাম হবে না, ইউনিভার্সালের সঙ্গে কিন্তু সুপারলেটিভ ডিগ্রি হয় না। পোয়েট্রি ইজ ইউনিভার্সাল, UNIVERSAL, ইজ ইউনিভার্সাল, অ্যান্ড এবং কি প্রাদেশিকতার দোষ বর্জিত, বর্জিত মানে বললাম কি ফ্রি, অ্যান্ড ফ্রি, আচ্ছা খালি চেঞ্জ করে নিই, অ্যান্ড ফ্রি, FREE, ফ্রি ফ্রম, তোমার ওই অনেকের মনে থাকবে স্যার দোষ শব্দটা তো আমি ইউজ করলেন না, ফল দিতে পারো, আমি দিলাম কি ডাইরেক্ট ফ্রি ফ্রম প্রভিন্সিয়ালিজম, বা ফ্রি ফ্রম দ্য ফল্ট দিতে পারো, ফ্রি ফ্রম দ্য ফল্ট, FAULT, ফ্রি ফ্রম দ্য ফল্ট অব প্রভিন্সিয়ালিজম, ঠিক আছে। প্রভিন্সিয়ালিজম, ক্লিয়ার? স্পেলিং কিন্তু কেউ ভুল করবে না, PROVINCIALISM, প্রভিন্সিয়ালিজম, ক্লিয়ার? তাহলে কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়। তাহলে বাক্যটা আমি কি লিখলাম আমাকে সুন্দর করে দেখে নাও, যে হি সেই ব্যক্তিটা, হু হ্যাজ রিটেন দ্য হিস্ট্রি, অফ দ্য স্কলার্স, হ্যাজ অ্যাডমিটেড, সে স্বীকার করেছে, দ্যাট যে কি স্বীকার করেছে, দ্য ইন্সপিরেশন অফ রবীন্দ্রনাথ পোয়েট্রি, রবীন্দ্রনাথের কাব্যের অনুপ্রেরণা ইজ ইউনিভার্সাল, সার্বজনীন, অ্যান্ড কি বলছে? ফ্রি, বর্জিত, ফ্রম প্রভিন্সিয়ালিজম থেকে, বা ফ্রি ফ্রম দ্য ফল্ট অফ প্রভিন্সিয়ালিজম, ঠিক আছে। এই হচ্ছে এই পুরো বাক্যটা। কারো কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে, নিজের মতো করে লিখতে চাইলে লিখবে, আমি কিন্তু অবশ্যই দেখে দেবো। নেক্সট বাক্য চলো। আচ্ছা নেক্সট আমাদের বাক্য কিন্তু আর নেই। তো এই হচ্ছে আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, কোনো প্রবলেম থাকলে অবশ্যই বলবে। তো যেমনটা বললাম, তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেক দিন প্রতিটা ক্লাসের পরে কিন্তু চেষ্টা করবে নিজেরা কিন্তু লেখার, প্রত্যেক দিনের ক্লাসে তোমরা যেটা শিখলে সেই সেম প্যাসেজটা কিন্তু তোমরা আরেকবার করে লেখার চেষ্টা করবে, প্রত্যেকটা বাক্য দেখে অ্যানালাইজ করে নিজের মতো করে কতটা তুমি লিখতে পারছো, শিখছো, এটা কিন্তু অবশ্যই দেখা দরকার, এটা অবশ্যই করবে। ক্লাস করার পরে বসে থাকবে না, কিন্তু নিজে লেখার চেষ্টা করবে, যতক্ষণ পর্যন্ত না করছো ততক্ষণ পর্যন্ত কিন্তু মাথা থেকে বেরোবে না। তাই বলবো অবশ্যই এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস, নিজে থেকে লেখা শুরু করাটা, কারণ পরীক্ষাতে আমাকেই লিখতে হবে, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে কিন্তু আজকের ক্লাসটা। তো ক্লাসটা কেমন লাগছে অবশ্যই জানাবে, ক্লাস ভালো লাগলে তো অবশ্যই কমেন্ট করবে। যেটা বললাম, ক্লাস কিন্তু বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, এটা আমার কিন্তু তোমাদের কাছে সবথেকে বড় অনুরোধ, বুঝতে পেরেছো? তো আর ভালো লাগলে তো লাইক করবে, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।